আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসের কার্যক্রম শুরু করছি। আজকের আমার আলোচনার বিষয় সমাসের শেষ পর্ব, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস এবং নিত্য সমাস সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ইতিপূর্বে আমি সমাসের অন্যান্য বিষয়গুলি আলোচনা করেছি। আজকে সমাসের শেষ পর্বের আলোচনা। আজকের আলোচনা প্রথমে আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে? সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে দ্বিগু সমাস হয়। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলা হয়। আমি এখানে লিখেছি দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস। আজকে এই চারটি সমাস সম্পর্কে আলোচনা করা হবে। তো দ্বিগু সমাস সমাহার বা মিলন অর্থ প্রকাশ করে এবং দ্বিগু সমাসের নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়ে যায়। এটি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে যে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়, সেখানে হবে বিশেষ্য পদ হয়ে যায়। দ্বিগু সমাসের উদাহরণগুলি হচ্ছে সমাহার বা মিলন অর্থে, যেমন ত্রিকাল, তিন কালের সমাহার, তিন কালের সমাহার। এখানে সমাহার বোঝায়। তারপরে চৌরাস্তা, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, চৌরাস্তা। তারপরে অষ্টধাতু, অষ্টধাতু, অষ্টধাতুর সমাহার, সমাহার। এখানে অষ্টধাতু বলতে আটটি ধাতু, যেমন সোনা, রূপা, এগুলো এরকম আটটি ধাতু বোঝায়। এই যে ত্রিকাল, চৌরাস্তা, অষ্টধাতু, এগুলি দ্বিগু সমাসের উদাহরণ। তোমরা মনে রাখবে যে সমাহার বা মিলন অর্থে যে সমাস হয় সেটি হলো দ্বিগু সমাস। এখন অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাস, এখানে অব্যয়ের অর্থই প্রধান থাকে। পূর্বপদে অব্যয় বসে এবং সেই অব্যয়গুলির অর্থই প্রধানভাবে বোঝায়। এখানে অব্যয়ভাব সমাস অনেক প্রকারে সাধিত হয়, যেমন পর্যন্ত অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে, তারপর আছে অভাব অর্থে, অনতিক্রম্যতা অর্থে, অতিক্রান্ত অর্থে, বিরুদ্ধ অর্থে, এই বিভিন্ন প্রকারে অব্যয়ভাব সমাস সাধিত হয়। এখানে অব্যয়ের অর্থটাই প্রধানভাবে বোঝায়। যেমন আজানু, লম্বিত, এটির ব্যাস বাক্য হবে জানু পর্যন্ত লম্বিত। জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। এখানে আ উপসর্গ আছে। এই উপসর্গটির অর্থই প্রধানভাবে বুঝিয়েছে, আজানু লম্বিত। তারপর সামীপ্য অর্থে কি?
সামীপ্য অর্থে উপকূল, কুলের সমীপে, উপকূল। এখানে উপ হলো উপসর্গ, এই উপসর্গের অর্থই এখানে প্রধানভাবে বুঝিয়েছে। সামীপ্য অর্থ নিকটে, কুলের নিকটে, সেটাই হলো উপকূল, কুলের সমীপে। এটি হলো সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস। তারপরে বিপসা অর্থে, প্রতিদিন, এটার ব্যাস বাক্য হবে দিন দিন। এটি হলো প্রতিদিন, এখানে উপসর্গ হলো প্রতি। এই প্রতি উপসর্গের অর্থই প্রধানভাবে বুঝিয়েছে, অর্থাৎ প্রতিদিন, দিন দিন। তারপরে অভাব অর্থে, নিরামিষ, আমিষের অভাব। নিরামিষ, যেখানে কোনো আমিষ নাই সেটিকে বলা হয় নিরামিষ। তাহলে এখানে উপসর্গ, এখানে উপসর্গ, এখানে উপসর্গ হলো নির। তারপর আছে সাদৃশ্য অর্থে, কি আছে? উপশহর, এটির ব্যাস বাক্য হলো শহরের সদৃশ। এখানে উপসর্গ হলো উপ। এই উপ সামীপ্য অর্থে উপশহর, শহরের সদৃশ, অর্থাৎ শহরের মতোই সেটাকে বলা হয় শহরের সদৃশ। তারপরে উপগ্রহ, গ্রহের সদৃশ, এটা হলো উপগ্রহ। মানে পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, আবার মঙ্গল গ্রহ, শনি, বৃহস্পতি, সকলেরই কয়েকটি করে গ্রহ আছে। এই গ্রহের সদৃশ যেগুলো, মানে গ্রহের মতোই, সেগুলি হলো উপগ্রহ। তারপরে অনতিক্রম্যতা অর্থে যথারীতি, যথারীতির ব্যাস বাক্য হবে রীতিকে অতিক্রম না করে, এটি হলো যথারীতি। তারপর আছে যথাযোগ্য, যোগ্যতাকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। এখানে এগুলি হলো অতিক্রম্যতা অর্থে অব্যয়ীভাব সমাস। তারপর আছে
অতিক্রান্ত অর্থে। অতিক্রান্ত অর্থে উদ্বেল। এটির ব্যাস বাক্য হবে বেলাকে অতিক্রান্ত উদ্বেল। এখানে উ হইল উপসর্গ, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, তা উশৃঙ্খল। উশৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। শৃঙ্খলাকে অতিক্রান্ত অর্থাৎ শৃঙ্খলা অতিক্রম করে যে কাজ করা হয় সেটা হলো উশৃঙ্খল। এটা হলো অতিক্রান্ত অর্থে। তারপরে আছে বিরোধ অর্থে। বিরোধ অর্থে প্রতিবাদ। প্রতিবাদের ব্যাস বাক্য হলো বিরুদ্ধবাদ। বিরুদ্ধবাদ প্রতিবাদ। তারপরে আছে প্রতিকূল। বিরুদ্ধকুল প্রতিকূল। প্রতিকূল বিরুদ্ধ কুল, এটা হলো প্রতিকূল। এগুলো হলো বিরোধ অর্থে অব্যয়ভাব সমাস। এরপর আছে পশ্চাৎ অর্থে। পশ্চাৎ পশ্চাৎ অর্থে অনুতাপ, তাপের পশ্চাৎ। তাপের পশ্চাৎ মানে একটি কাজ করার পরে যে অনুতাপ আসে সেটি হলো অনুতাপ। তাপের পশ্চাৎ অনুকূল। অনুতাপ অনুকূল, পশ্চাৎকুল অনুকূল, এগুলি হলো পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাস। এরপর আছে মোটামুটি অব্যয়ভাব সমাসের আলোচনা এইটুকুই। এরপর আছে প্রাদি সমাস। প্রাদি সমাসটা হবে প্রপতি অনু। প্রপতি অনু অব্যয় যুগে যে সমাস গঠিত হয় সেটি হচ্ছে প্রাদি সমাস। প্রতি অনু প্রপতি অনু প্রবচন। প্রবচন প্রজে বচন। প্র অর্থ উপসর্গ, প্র হলো ভালো, প্রকৃষ্ট যে বচন। প্রকৃষ্ট যে বচন এটি হচ্ছে প্রবচন। প্রবচন মানে ভালো একটি বচন মানে কথা, ভালো কথা, উপদেশমূলক কথাকে বলা হয় প্রবচন। তারপরে আছে পরিভ্রমণ। পরিভ্রমণ চতুর্দিকে ভ্রমণ। চতুর্দিকে ভ্রমণ এটা হলো পরিভ্রমণ। এখানে পরি উপসর্গ আছে, প্রপতি অনু পরি, এগুলা অনু ধাবন, অনুতাপ,
অনুতাপ এটিও প্রাদি সমাসের উদাহরণ। অনুতে যে তাপ, অনুতাপ। তারপর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস হলো যে সমাসে সমসমান পদগুলির ব্যাসবাক্য হয় না, নিত্য সমাসবদ্ধ থাকে, সেটি হচ্ছে নিত্য সমাস। যেমন গৃহান্তর, গৃহান্তর এটি অন্য গৃহ, অন্য গৃহ, অন্য গৃহ এটাই হচ্ছে গৃহান্তর, মানে এক ঘর থেকে আরেক ঘর, অন্য গৃহ। তারপরে হচ্ছে গ্রামান্তর, অন্য গ্রাম, অন্য গ্রাম এটি হচ্ছে গ্রামান্তর। তারপরে হচ্ছে কালসাপ, কাল তুল্য যে সাপ, তুল্য যে সাপ। কাল মানে যম, কাল অর্থ হলো যম মানে মৃত্যুদূত। কাল সাপে দংশন করলে মানুষ আর বাঁচে না, সেটি হলো কাল সাপ। তাহলে এগুলি ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, সেটি হলো নিত্য সমাস। যে সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না সেটি হচ্ছে নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সমাসের শেষ পর্বের আলোচনা এইটুকুই। আমি পরবর্তী আরেকটি ক্লাস হবে কারক বিভক্তির উপরে, সেই ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে যে যেখানে আসো সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসের কার্যক্রম এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।